মেঘের প্রতিটা কথা যুক্তিযুক্ত। আদ্রিয়ান তার স্ত্রীর ওপর কোনো দায়িত্ব হয়তো পালন করেনি। এতে মেয়েটার ভাগ্য, না বাবা মায়ের সুখ সহ্য হলো আর না স্বামীর। কিন্তু অদ্ভুত বিষয় হলো, মেঘ এত কথা জানলো কিভাবে? মালিহা আর মেঘ কি পূর্ব পরিচিত, নাকি মেঘই মালিহা? যদিও মেঘের পরিচয়ের বিষয়ে আদ্রিয়ান কিছুই দেখে না, আর মেঘই মালিয়া যদি হয়, তবে তাকে প্রথম দেখায় আদ্রিয়ান চিনতেও পারবে না, কারণ মালিহাকে যে সে কখনোই দেখেনি। আদ্রিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে সন্দিহান চোখে তাকিয়ে বলে, মেঘ, আপনি মালিহার বিষয়ে কি করে এত কথা জানলেন? মালিহার সাথে কি আপনার পূর্ব পরিচয় আছে, নাকি তুমিই মালিহা? আদ্রিয়ানের চোখের ভাষা মেঘ পড়তে পারে। সে চোখে এখন সন্দেহ। মেঘ তার মনে থাকা রাগ, জেদ, অভিমান তার কণ্ঠে প্রকাশ করে এতগুলো কথা একসাথে বলায় মেঘের দম বন্ধ হয়ে আসে। মেঘ কথা থামিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে। এরপর আত্মবিশ্বাসের সাথে বলে, যদি আমি আপনার স্ত্রী মালিয়া হই তখন? মেঘের কথা আদ্রিয়ানের কাছে অবিশ্বাস্য লাগলো। আদ্রিয়ান কিছু না ভেবে দ্রুত মেঘকে শিওর হওয়ার জন্য বলে, তুমি কি সত্যি মালিহা মেঘ? আদ্রিয়ানের প্রশ্ন মেঘের মনে কোন উতাল পাথাল দেখা যায় না, খুব শান্ত থাকে সে। আদ্রিয়ানের বড় বড় অবাক করা চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, যদি আমি সত্যিই মালিহা মানে আপনার স্ত্রী হতাম, তবে এতক্ষণ আপনার সাথে এত শান্ত গলায় কথা বলতাম না, বরং ডিভোর্স পেপার রেডি করে সোজা মুখে ছুঁড়ে দিতাম, কারণ আপনি ভালোবাসা না, বরং অপমানের যোগ্য। মেঘের কথা শুনে আদ্রিয়ান সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারে না। আদ্রিয়ান মেঘ আর তার দূরত্ব কমায়, মেঘের কাছে গিয়ে তার হাত নিচের হাতের বাহু ধরে মুষ্টিবদ্ধ করে, অন্য হাত নিয়ে রাখে মেঘের ধপধপে ফর্সা গালে। সেখানে আলতো হাতের ছোঁয়া দিয়ে পুনরায় প্রশ্ন করে ওঠে, মেঘ, তুমিই মালিহা তাই না? আমার বাবার বন্ধুর মেয়ে, আমার বিবাহিত স্ত্রী। আদ্রিয়ানের কথা শুনে আগের মেঘ থাকলে হয়তো গলে যেত, শক্ত করে জড়িয়ে ধরে হাজারবার বলতো যে সেই মেঘ, আদ্রিয়ানের বউ। কিন্তু এই মেঘের মধ্যে এমন কোনো অঙ্গভঙ্গি বা দুর্বলতা দেখা যায় না। মেঘ এখন নীরব। মেঘ তার গালের ওপর থেকে আদ্রিয়ানের হাত সরিয়ে বলে, ডক্টর আদ্রিয়ান রেদওয়ান, মালিহা বা মেঘ কেউই কিন্তু রাস্তার কুকুর নয়, যাকে ইচ্ছে হলো বিয়ের পর ঘৃণা বা অবহেলা করে দূর দূর করে তাড়িয়ে দিলেন, আর 9 বছর পর আবার তাকে বউ করে ঘরে তুলতে চাইলে সে রাজি হয়ে যাবে। সবকিছু এত সহজ নয়, আর 9টা বছর কম সময় না। আদ্রিয়ান মেঘের কথা শুনে মেঘের গালে পুনরায় হাত দিয়ে বলে, মেঘ, তুমি যদি সত্যি মালিহা হও, তবে আমি তোমার সাথে সংসার করতে চাই মেঘ। বউয়ের মর্যাদা প্রাপ্য সম্মান দিয়ে তালুকদার বংশের বড় বউ হিসাবে ঘরে তুলতে চাই মেঘ। একবার শেষ সুযোগটা আমায় দাও মেঘ। মেঘ এইবার আদ্রিয়ানের হাত সরিয়ে একটু দূরে গিয়ে তার দিকে তাকিয়ে বলে ওঠে, কিন্তু আদ্রিয়ান স্যার, মালিহা আপনার সাথে সংসার করতে চায় না। আর যদি বলেন মর্যাদার সম্মানের কথা, তবে সেটা আমি একজন ডক্টর হয়ে অর্জন করতে চাই, কোনো বংশের বউ হয়ে না। আর কথা রইল সেই সুযোগের কথা, তবে সেই সুযোগ হয়তো ভাগ্য আপনাকে দেবে না, কারণ মালিহা আগামী 1 মাসের মধ্যে আপনাকে ডিভোর্স দেবে। ক্লাসে পাশাপাশি সিটে বসে আছে নোহা আর তিহান। শিক্ষক বোর্ডে পড়াশোনা বোঝাচ্ছে। সকল শিক্ষার্থী মনোযোগ সহকারে বোর্ডের দিকে তাকিয়ে আছে, কিন্তু তিহানের মন এখন ভীষণ অশান্ত। তার দৃষ্টি বারবার দরজার দিকে যাচ্ছে। মূলত সে মেঘের জন্য অপেক্ষা করছে। মেঘ ক্লাসে আসেনি কেন? এত সময় ধরে কি করছে সে বাহিরে? তিহান বারবার উকি দিয়ে দরজার দিকে দেখছে। নোহা যেহেতু তিহানের সামনে ছিল, তাই তিহান নাড়াচাড়া করায় বা সামনের দিকে উকি দেওয়ার কারণে তার বোর্ডের দিকে মনোযোগ দিতে সমস্যা হচ্ছে। নোহা তিহানের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে বলে ওঠে, কি সমস্যা আপনার তিহান? এমন জিরাফের মতন মাথা উঁচু করে কি দিচ্ছেন? আগে জানতাম আপনার চোখে সমস্যা, এখন কি ঘাড়েও সমস্যা আপনার? নোহার কথায় তিহানের রাগ হয়। এমনি কালকের ঘটনা আর মেঘের জায়গায় বসার জন্য নোহার উপর ভীষণ বিরক্ত সে। আর এখন সে তিহানকে জিরাফের সাথে তুলনা করলো। তিহান নোরার দিকে তাকিয়ে বলে, আপনার সাহস তো কম নয় মিস ঝগড়ুটে। আপনি এই তিহানকে জিরাফ বললেন? আমার মতন এমন সুদর্শন পুরুষকে?
তিহানের কথা শুনে নোহা তাচ্ছিল্যর হাসি দিয়ে বলে, কি আপনি সুদর্শন পুরুষ, যেই না চেহারা আবার নাম রাখছে পেয়ারা। নিজের চেহারা কখনো আয়নায় দেখেছেন? শয়তানও আপনার থেকে বেশি সুন্দর মিস্টার শয়তান। নোহার কথা শুনে তিহানের তার ওপর রাগ বেড়ে যায়। সে বলে, ও তাই না, আমি শয়তান। শুনুন, আমি যদি শয়তান হই তবে আপনি হলেন পেতনি। নোহা তিহানের কথার উত্তর দেওয়ার জন্য মুখ খুলল, তখনই টিচার ধমকের সুরে বলে ওঠে, সাইলেন্ট। নোহার তিহান দুজনেই চুপ হয়ে যায় টিচারের ধমক শুনে। নোহা ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে নেয়। প্রায় কিছু মিনিট পর নোহা যখন বোর্ডে পড়া দেখছিল, তখন হঠাৎ তিহান তার হাত দিয়ে নোহার শরীরে ধাক্কা দেয়। নোহা বিরক্তি নিয়ে পিছন ফিরে তাকায়, এরপর বলে, কি সমস্যা আপনার তিহান? ক্লাসের মধ্যে বিরক্ত করছেন কেন? স্যার বকা দিবে। নোহার কথা শুনে এবার তিহান রাগ করে না, যথেষ্ট ভদ্র কণ্ঠে বলে ওঠে, নোহা রাগ করছেন কেন? আচ্ছা শুনুন না, মেঘ কোথায়? মেঘ ক্লাসে আসেনি কেন? মেঘকে আদ্রিয়ান স্যার তার কেবিনে যেতে বলেছে, পড়ার জন্য নোট দিবে বলে। আদ্রিয়ান স্যারের নাম শুনে তিহান অবাক হয়ে যায়। হঠাৎ আদ্রিয়ান মেঘকে কেন ডাকবে? আর ক্লাসে এত শিক্ষার্থী থাকতে শুধু মেঘকে নোট দেবে? আর আদ্রিয়ানের ক্লাস শেষ হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এত সময় মেঘ কি করছে ওখানে? ক্লাসে আসেনি কেন? তিহানের বিষয়টা একটু আজব লাগে। ড্রয়িং রুমে বসে চায়ের কাপে চুমুক দিয়ে খবরের কাগজ পড়ছেন ইরফান সাহেব। তার স্ত্রী ডলি বেগম রান্নাঘরে দুপুরের খাবার রান্না করছে। হঠাৎ শব্দ করে দরজায় কলিং বেল বেজে ওঠে। হয়তো জিয়া এসেছে। ইরফান সাহেব কলিং বেলের শব্দ শুনে কাগজ টেবিলের ওপর রেখে দরজার কাছে এগিয়ে যান। দরজা খুলে দেখে জিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জিয়া, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে? ইরফান সাহেবের কথার জবাবে জিয়া কোনো উত্তর প্রদান করে না। সে মাথা নিচু করে থাকে, বাবার পাশ কাটিয়ে চলে যেতে চায়। তখন ইরফান সাহেব আবারও জিজ্ঞেস করে, জিয়া, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, তুমি আজ হাসপাতালে যাওনি? এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে কেন? ইরফান সাহেবের কথা শুনে জিয়া মাথা উঁচু করে। অতিরিক্ত কান্না করার ফলে জিয়ার চোখ মুখ লাল রক্তিম বর্ণ ধারণ করেছে, ঠোঁট জোড়া কাঁপছে। জিয়া যে কান্না করেছে তা হয়তো ইরফান সাহেব বুঝতে পারে। তিনি বলেন, কি হয়েছে জিয়া, কান্না কেন করছো? কেউ কি কিছু বলেছে? আদ্রিয়ানের সাথে কি ঝগড়া হয়েছে তোমার? জিয়া কোনো কথার উত্তর দেয় না। বাবা মেয়ের কথাবার্তার আওয়াজ শুনে ডলি বেগম রান্নাঘর থেকে বের হয়ে আসে। এরপর ড্রয়িং রুমে এসে বলে, ইরফান, জিয়ার কি হয়েছে? ডলি বেগম জিয়ার চোখ মুখ দেখে অবাক হয়ে যায়। উনি দ্রুত পা বাড়িয়ে জিয়ার নিকটে আসে আর বলে, জিয়া, কি হয়েছে তোমার? তোমার চোখ মুখ এমন লাল কেন? ডলি বেগমের কথার বিপরীতে জিয়া ছোট্ট করে জবাব দেয়, আমি রুমে যাচ্ছি আম্মু, আমার প্রচুর মাথা ব্যথা করছে। জিয়া এই কথা শেষ করে দৌড়ে তার রুমে চলে যায়। ডলি বেগম আর ইরফান সাহেব তার এমন কাণ্ডে অবাক হয়ে যায়। রুমে প্রবেশ করে জিয়া শব্দ করে দরজা বন্ধ করে দেয়। এরপর হাতে থাকা ব্যাগ বিছানায় ছুঁড়ে মারে। শরীরের সমস্ত শক্তি ছেড়ে দিয়ে ধপ করে মাটিতে বসে পড়ে। চোখ বেয়ে অজস্র জল পড়তে থাকে। জিয়া বলে ওঠে, কেন ভালোবাসলে না আমায় আদ্রিয়ান? কেন? আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো? তোমার পাশে অন্য কাউকে সহ্য আমি করতে পারবো না আদ্রিয়ান। তুমি শুধু আমার, তুমি শুধুমাত্র এই জিয়ার। কেবিনে আদ্রিয়ানের বলা সব কথাগুলো জিয়ার চোখের সামনে ভেসে ওঠে। আদ্রিয়ান বিবাহিত, এই কথাটা যেন শতবার শত শব্দে জিয়ার কানে উচ্চারিত হচ্ছে। আদ্রিয়ান অন্য কারোর হয়ে যাবে, তার সাথে সুখে সংসার করবে, তাকে স্পর্শ করবে? না না না, এমন কখনো হতে পারে না। জিয়া এটা মানতে পারবে না, অসম্ভব। জিয়ার জীবনে আদ্রিয়ান প্রথম পুরুষ যাকে সে ভালোবেসেছে, তাকে নিজের জীবন সঙ্গী হিসাবে চেয়েছে। এত সহজে তো জিয়া তাকে অন্য কারোর হয়ে যেতে দেবে না, অসম্ভব। জিয়া এত সহজে হারাতে পারবে না তাকে। জিয়ার চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু জিয়া মুছে নেয়। এরপর মেঝে থেকে উঠে দাঁড়ায়, হন্তদন্ত হয়ে এগিয়ে যায় টেবিলের কাছে। এরপর সেখান থেকে একটা খাতা নিয়ে কলম দিয়ে কিছু কথা লেখে। প্রায় 5 মিনিট লেখা শেষ করে জিয়া কাগজের দিকে তাকায় আর বলে, ডক্টর আদ্রিয়ান রেদওয়ান, তুমি শুধু আমার। এই কাগজে লেখা কথাগুলোই তোমার ধ্বংসের কারণ হবে। তোমার কেরিয়ার, আমার মান সম্মান সব শেষ করে তুমি বাধ্য হয়ে আমায় বিয়ে করবে। তোমার অবস্থা আমি এমন করব যে তুমি না পারবে থাকতে আর না পারবে আমায় ভালো না বেসে থাকতে।
তোমার ধ্বংস আমার হাতেই হবে। জিয়ার মুখে পৈশাচিক হাসি ফুটে ওঠে। অবশ্য তার একটু কাজ করা বাকি আছে। জিয়া তার রুমে থাকা কাঁচের জিনিসপত্র সব ভাঙতে থাকে যাতে তার আওয়াজ বাহিরে যায়। রুমের ভিতর থেকে জিয়ার জিনিসপত্র ভাঙার শব্দ শুনে ড্রয়িং রুমে থাকা ডলি বেগম আর ইরফান সাহেব তার রুমের দরজায় ছুটে আসে। ইরফান সাহেব দরজায় শব্দ করে ডাকতে থাকে, জিয়া, কি করছো রুমের ভিতর তুমি? জিয়া, জিয়া। ইরফান সাহেবের সাথে ডলি বেগমও বলে ওঠে, জিয়া মা, দরজা খোলো মা, কি হয়েছে তোমার? বাহির থেকে ইরফান সাহেব আর ডলি বেগমের কণ্ঠ শুনে জিয়া আরো অধিক উন্মাদ হয়ে যায়। সে ভাঙচুর বন্ধ করে না, বরং আরো বাড়িয়ে দেয়। অনবরত ইরফান সাহেব আর ডলি বেগম দরজা ধাক্কা দিতে থাকে। জিয়া এবার টেবিলের ড্রয়ার থেকে ছুরি বের করে। এরপর বলে, আদ্রিয়ান, তোমাকে পাওয়ার জন্য আমাকে এটুকু অবশ্যই করতে হবে। তুমি আমার আদ্রিয়ান। এই জিয়া ছোটবেলা থেকে যা চেয়েছে নিজের জীবনে সেটাই পেয়েছে। তোমার প্রতি আমার যে অনুভূতি, তাকে তুমি আসক্তি বলো, ভালোবাসা বলো বা অবসেশন বলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তুমি আমার, এটাই চিরন্তন সত্য। হাতে থাকা ছুরির দিকে একবার ভীতু চোখে তাকাই, কিন্তু পরক্ষণে তার মনে সাহস জোটায়। ধীরে ধীরে ছুরি হাতে নিয়ে রাখে, এরপর জোরে দুটো দাগ কাটে হাতে। মুহূর্তের মধ্যেই রক্তে হাত ভরে যায়। বিন্দু বিন্দু রক্তকণা গড়িয়ে পড়ে মেঝেতে। কিন্তু ভুলবশত জিয়ার হাতে কোনোই জোরে ছুরি চালিয়ে দেওয়ার ফলে হাতের একটা রগ কেটে যায়, যার ফলে রক্ত স্রোতের ধারার ন্যায় প্রবাহিত হতে থাকে। জিয়ার ডক্টর হওয়ায় খুব দ্রুত বুঝতে পারে যে সে কত বড় ক্ষতি করে ফেলেছে। যদি এক্ষুনি তাকে হাসপাতালে নিয়ে না যাওয়া হয়, তবে হয়তো সে মারাও যেতে পারে। রুমের ভিতর জিয়ার কোনো শব্দ না পাওয়ায় ডলি বেগম আর ইরফান সাহেব ভয় পেয়ে যায়। ইরফান সাহেব বুঝতে পারেন তাকে এখন দরজা ভাঙতে হবে। উনি দরজায় অনবরত ধাক্কা দিয়ে ভাঙার চেষ্টা করতে থাকে। জিয়ার হাতের রক্ত পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। তার শরীরে থাকা শক্তি শেষ হয়ে যায়। ধপ করে মেঝেতে লুটিয়ে পড়ে সে। শত চেষ্টার পর অবশেষে ইরফান সাহেব দরজা ভাঙতে সক্ষম হয়। ইরফান সাহেব রুমে ঢুকে জিয়াকে মেঝেতে পড়ে থাকতে দেখে ডলি বেগম এক চিৎকার দিয়ে এগিয়ে আসে তার কাছে। জিয়ার মাথার কাছে এগিয়ে এসে বলে, জিয়া, কথা বলো। জিয়া, কি হয়েছে তোমার? ইরফান, আমার মেয়ের কি হয়েছে? ইরফান, আমার জিয়া। ইরফান সাহেব নিজেও হাঁটু গেড়ে বসে পড়েন মেঝেতে। এরপর জিয়ার শরীর ধাক্কা দেওয়ার পর যখন ওঠে না, তখন উনি তার কাঁপা কাঁপা হাত দিয়ে এগিয়ে নিয়ে যায় জিয়ার নাকের কাছে তার শ্বাস চেক করতে। ইরফান সাহেব নাকে হাত ধরার পর ধপ করে শরীর ছেড়ে দিয়ে বলে, জিয়া। চলবে গল্প তোমার নামে নীলচে তারা, লেখিকা হিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।